রাহিম এবার দ্বিতীয়বারের মতো মালয়েশিয়া আসছে। প্রথমবার এসেছিল 4 বছর আগে, কিন্তু মাত্র 6 মাস কাজ করার পর বাবার অসুস্থতার কারণে তাকে দেশে ফিরতে হয়। এবার সে এসেছে বড় স্বপ্ন নিয়ে, কিছু টাকা জমিয়ে দেশে একটি ছোট ফ্যাক্টরি খুলবে। প্লেনে নামার পর কুয়ালালামপুর এয়ারপোর্টের কাজ ঢাকা বিশাল হলরুমটা আগের মতোই ঠান্ডা চকচকে, কিন্তু রাহিমের শরীরটা অদ্ভুতভাবে ভারী লাগছিল, যেন কেউ অদেখা হাত দিয়ে তার কাঁধ চেপে রেখেছে। সে মাথা ঝাঁকিয়ে ভাবটা তাড়ানোর চেষ্টা করল। এয়ারপোর্ট থেকে বাসে উঠেই ফোন বের করল। তার পুরনো বন্ধু কামরুল আগেই মেসেজ দিয়েছে, বস কাজ ঠিক আছে, কনস্ট্রাকশনে হেল্পার, বাসা খাওয়া কোম্পানির। সব ঠিক, কিন্তু রাহিমের মনে কেমন যেন একটা খচখচানি, যেন কেউ তাকে দেখছে। বাসের জানালা দিয়ে তাকিয়ে রাহিম দেখে বাহিরের রাস্তা আলোর রেখায় ভিজে আছে। আকাশ কেমন গাঢ় নীল কালো। দূরে উঁচু বিল্ডিংগুলোকে মনে হচ্ছে কেউ আঙুল দিয়ে ছিঁড়ে নিয়ে গিয়েছে। গাড়ি চলতে চলতে একসময় শহর ফুরিয়ে গিয়ে ঢুকে গেল জঙ্গলে এলাকার দিকে। রাস্তার দুই পাশে অন্ধকার, শুধু মাঝে মাঝে সাইনবোর্ডের আলো। হঠাৎ রাহিমের মনে হলো পাশের সিটে কেউ বসে আছে, কিন্তু তাকিয়ে দেখে সিট খালি। তবুও সে স্পষ্ট অনুভব করল তার ঠিক পাশে কেউ হালকা নিঃশ্বাস ফেলেছে, ঠান্ডা শ্বাস। রাহিম চোখ বন্ধ করল। ভ্রম হবে, যাত্রার ক্লান্তি। গন্তব্যে পৌঁছে বাস থেকে নেমে দেখল কামরুল দাঁড়িয়ে আছে, মুখে চওড়া হাসি, কিন্তু চোখ দুটো ভারী। কামরুল, কেমন আছিস? ভালো ভালো, চল তাড়াতাড়ি, এখানে রাত বেশি হলে ভালো না। রাহিম অবাক, কেন, এলাকাটা কি খারাপ? কামরুল প্রথমে কিছু না বলে শুধু চারপাশে তাকালো, তারপর নিচু গলায় বলল, এই এলাকায় অদ্ভুত সব ঘটনা হয়, পরে বলবো, আগে বাসায় চল। রাহিম আর কিছু না বলে ওর সাথে হাঁটতে লাগলো। রাস্তা ছিল সরু, দুই পাশের বিল্ডিংগুলো এতটাই জীর্ণ যে মনে হচ্ছিল ছুঁই ছুঁই করলেই ভেঙে পড়বে। কিছু ফ্ল্যাটের জানালায় লাল আলো, কিছুতে অদ্ভুত কুয়াশা জমে আছে। রাহিম লক্ষ্য করল একটি জানালায় দাঁড়িয়ে একটি ছায়া তাকিয়ে আছে, চোখ দুটো জল জল করছে, কিন্তু খুব দ্রুত ছায়াটি সরে গেল। ওই জানালাটা। রাহিম কথাটা শেষ করতে পারল না। কামরুল তাকে হাত ধরে টানল। চোখে পড়লে পরে, খেয়াল করিস না, এখানে মৃত মানুষ জীবিতদের দিকে তাকিয়ে থাকে, এটা স্বাভাবিক। রাহিম থমকে গেল। কি বললি, মৃত? কামরুল হেসে ফেলল। মজা করলাম, তুই তো খুব সহজেই ভয় পাস। কিন্তু ওর হাসিটা জোর করে দেওয়া মনে হলো। চোখ দুটো ভীত। বাসায় পৌঁছে রাহিম দেখি একটি ছোট ঘর, 3 জন থাকে। বিছানাগুলো পুরনো, দেয়ালে ফাঙ্গাস, দরজার পাশে কিছু তাবিজ, কাগজে লেখা আরবি অজানা অক্ষর। রাহিম বলল, এই সব কেন ঝুলানো? কামরুল মুখ শক্ত করে বলল, এলাকাটা ঠিক না, রাতে অদ্ভুত শব্দ হয়। লোকজন বলতেছে এক জাদুকর নাকি মানুষের জীবন শক্তি টেনে নেয়। রাহিম হেসে উঠল, ভাই, আবার জাদুকর? কামরুল খুব সিরিয়াস। হাসিস না, 2 মাস আগে এক লোক কাজ করতে করতে হঠাৎ অচেতন হয়ে যায়। পরদিন সকালে তার স্মৃতি উধাও, এমনকি নিজের নামও মনে ছিল না। রাহিম চুপ হয়ে গেল। ছোটবেলায় এ ধরনের কালো জাদুর গল্প সে দাদির মুখে কম শোনেনি। অজানা কারণে ঘরটা আরো ঠান্ডা লাগছিল। রাতে খেতে বসার পরে আরেকজন রুমমেট অজিজ আস্তে করে বলল, নতুন লোকেরা প্রথম সপ্তাহে কিছু না কিছু দেখে, তুই দেখবি আজ রাতেই কিছু ঘটবে। রাহিম হাসল, তোরা সবাই মজা করতেছিস। অজিজ গম্ভীর, মজা করছি না, তুই রাতে যদি দরজায় 3 বার শব্দ শুনিস, কখনো খুলবি না। দরজা? রাহিম হালকা শিহরণ অনুভব করল। সেই রাত, প্রথম অদ্ভুত অনুভূতি। ঘুমোতে গিয়ে রাহিম মাথায় অদ্ভুত চাপ অনুভব করল। বিছানার মাথার কাছে দেয়ালে কার যেন নখ চাছার শব্দ, টররর টররর। সে উঠে বসল। অজিজ আর কামরুল ঘুমাচ্ছিল। রাহিম হাত বাড়িয়ে দেয়ালে লাগালো। দেয়াল ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের মতো। শুয়ে পড়তে আবারও শব্দ শুরু হলো, এইবার আরো জোরে। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে অনুভব করল বিছানার পায়ের দিকটা কেউ চেপে ধরেছে। কেউ নেই, কিন্তু ওজন টের পাওয়া যাচ্ছে। হঠাৎ টক টক টক, দরজায় 3 বার শব্দ।
রাহিমের বুক কেঁপে উঠল। অজিজের কথা মনে পড়ল। তুই রাতে যদি দরজায় 3 বার শব্দ শুনিস, কখনো খুলবি না। রাহিম উঠে বসল, তবে কৌতূহল তাকে কুরে কুরে খাচ্ছে। দরজার দিকে পা বাড়ালো। কামরুল ঘুমাচ্ছে, কিন্তু মনে হলো সে স্বপ্নের মধ্যে কিছু বিড়বিড় করছে। খুলবি না, খুলবি না। দরজার কাছে গেলেই করিডোরের আলো দেয়াল দিয়ে এক লম্বা ছায়া ফেলে। রাহিম দরজার ফুটো দিয়ে চোখ রাখল। বাহিরে কেউ নেই, কিন্তু ফুটোর অপর প্রান্তে একজোড়া চোখ হঠাৎ করে তার চোখের সামনে এসে গেল। চোখ দুটো লাল আলোয় জ্বলছিল। ফুটোর ঠিক অপর পাশে এমনভাবে দাঁড়ানো যেন সে বহুক্ষণ ধরে অপেক্ষা করছিল রাহিম তাকাবে আর সে তাকাবে। রাহিম চিৎকার করে পেছনে সরে গেল, কিন্তু একটা অদ্ভুত বিষয়, চিৎকারের শব্দ বের হলো না। গলা দিয়ে কোনো আওয়াজ আসছে না। শব্দ যেন গলার ভেতর আটকে গেছে। ঘরের বাতি নিজে নিজে নিভে গেল। চারপাশ অন্ধকার। মনে হলো কেউ একজন খুব কাছ থেকে তার কানে ফিসফিস করছে, তুই শেষ, তোর জীবন শক্তি খুব মিষ্টি। রাহিম দৌড়ে কামরুলকে জাগালো। বাতি জ্বালানো মাত্র সবকিছু আগের মতো স্বাভাবিক। দরজায় কেউ নেই, কোনো শব্দ নেই। কামরুল বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? রাহিম কাপা ঘন্টে বলল, দরজায় কেউ ছিল, চোখ, লাল চোখ। কামরুল প্রথমে কিছু বলেনি, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখেছিস বলেই সমস্যা, এখন তোর পেছনে লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব কাল সকালে কাজের সাইটে যাবি। দিনের আলোতে কিছু করে না, কিন্তু রাতটা এখানে খুব বিপজ্জনক। অজিজ জেগে উঠে ধীরে ধীরে বলল, প্রথম রাতে অনেকেই দেখেছে, জাদুকর ছায়া পাঠায় দেখে নিতে। কেউ যদি তাকায়, তাকিয়ে ফেললেই সর্বনাশ। রাহিমের মাথা অসাধ হয়ে গেল। সে কাপা গলে জানতে চাইল, এটা কে? জাদুকর কে? অজিজ জানালার দিকে তাকিয়ে বলল, এই এলাকায় এক মালয় জাদুকর ছিল, কালো বিদ্যার গুরু। শুনেছি সে নিজেকে অমর করার জন্য মানুষের জীবন শক্তি টেনে নিত, কিন্তু তার মৃত্যু হয়নি। তার শরীর মারা গেছে, কিন্তু আত্মা থেকে গেছে, আর সে এখনো জীবন শক্তি খোঁজে, বিশেষ করে নতুন লোকেদের। রাহিমের বুকের ভেতর ধক করে উঠল। রাতটার ঘুম হল না। বিরতিহীন ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঢুকছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল দেয়ালের ওপাশে কেউ হাঁটছে। ঝুলে থাকা তাবিজগুলো দুলে দুলে কাঁপছে। ভোর হতে না হতেই রাহিম বুঝল, এটা শুধু শুরু। অনেক বড় কিছু তাকে অনুসরণ করছে, অদৃশ্য কিছু, এবং সে জানে না এটা তাকে ছাড়বে কিনা। ভোরের আলো উঠতেই রাহিম রাস্তার দিকে তাকালো। মালয়েশিয়ার সকাল সবসময় একটু কুয়াশামিটি, কিন্তু আজকের কুয়াশা অদ্ভুত ঘন। মনে হচ্ছিল সাদা তুলোর মতো ধোঁয়া রাস্তার ওপর গড়িয়ে যাচ্ছে। তার বুকের ভেতর অস্বস্তির ঢেউ। সে জানে গত রাতের ঘটনাকে নিছক ভ্রম বলে উড়িয়ে দেওয়া যাবে না। কামরুল বলল, দ্রুত প্রস্তুত হ, কাজের সাইটেই নিরাপদ। রাহিম মাথা নাড়ল, কিন্তু জুতোর ফিতে বাঁধতে বাঁধতেই লক্ষ্য করল তার ছায়াটা একটু অস্বাভাবিক লাগছে। সে দাঁড়িয়ে আছে সোজা, কিন্তু ছায়া যেন সামান্য বাঁকা হয়ে আছে। মনে হলো ছায়া তাকে অনুসরণ করছে না, বরং সে ছায়াকে অনুসরণ করছে। রাহিম চোখ কচলাল। মুহূর্তেই ছায়া আবার স্বাভাবিক। সে কিছুই বলল না। মনে মনে ভাবল, ঘুম কম হইছে, তাই লাগতেছে। কাজের সাইটের প্রথম অদ্ভুততা, কনস্ট্রাকশনের সাইটটি ছিল বিশাল, কিন্তু দোতলায় উঠতেই রাহিম লক্ষ্য করল সেখানে কেউ নেই, শুধু বাতাস। কামরুল বলল, এই দিকটা আজ কাজ বন্ধ, গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাহিম জিজ্ঞাসা করতেই কামরুল উত্তর দিল না। তার মুখে অদ্ভুত চুপচাপ ভাব। তারা কাজ শুরু করল, ইট বহন, বালতি তোলা, সব সাধারণ কাজ, কিন্তু রাহিম বারবার অনুভব করছিল কেউ তাকে দেখছে। হঠাৎ উপরের থেকে ধুলো ঝরে পড়া শুরু হলো। কেউ যেন দোতলার ফাঁকা ঘরে হাঁটছে। রাহিম উপরে তাকালো। ছাদের ফাঁকা জায়গায় কার যেন ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়াটির মাথা নেই। কাঁধ পর্যন্ত মানুষ, কিন্তু মাথার জায়গা ফাঁকা। রাহিম চোখ পিটপিট করতেই ছায়া মিলিয়ে গেল। রাহিম নিচু স্বরে বলল, তুই দেখছিস? আজিজ পাশে এসে বলল, এখানে মাথাহীন ছায়া অনেকই দেখে।
কিন্তু যাক, এটা ক্ষতিকারক না। আসল সমস্যা রাতের ছায়া। আজ রাতে আবার যদি আসে, তুই আর বাঁচবি না। রাহিম অসাড় হলো। আজিজ কাছে এসে ফিসফিস করে বলল, গত রাতে তোর দরজায় যে এলো সে মানুষ না, সে জাদুকরের সেন্ড ছায়া। যাকে চিহ্নিত করে সে 3 দিনের মধ্যে শেষ। রাহিমের গলা শুকিয়ে গেল। তাহলে আমি? আজিজ গভীর শ্বাস নিল। তুই এখন টার্গেটেড। তোর জীবন শক্তি নেওয়ার জন্য সে তোকে অনুসরণ করবে, ছায়ার মতো। খুব সাবধানে থাক। আকাশ অন্ধকার হওয়ার ঠিক আগে সারাদিন কাজ শেষে তারা ফিরছিল। রাস্তার লাইটগুলো একটার পর একটা নিজে নিজেই নিভে যাচ্ছিল। রাস্তার মোড়ে রাহিম দাঁড়িয়েছিল, তখন সে লক্ষ্য করল তার ছায়াটা এখন পুরোপুরি অদ্ভুত হয়ে গেছে। হাঁটার সময় ছায়াটা অর্ধ সেকেন্ড দেরিতে তার পা তুলছে, যেন ছায়াটা রাহিমকে নকল করছে, কিন্তু তার চেয়ে একটু দেরিতে। রাহিম থেমে গেল। ছায়াও থামল, কিন্তু একটু বেঁকে। সে এক পা সামনে দিল। ছায়া দিল না। ছায়া দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। রাহিমের মেরুদণ্ডে বরফ পড়ল। সে চিৎকার করে ডাকল, কামরুল! কামরুল দৌড়ে এসে বলল, কি হয়েছে? রাহিম দেখালো, দেখ আমার ছায়া। কামরুল বলল, এটা আলো ছায়ার খেলা, তোর মাথা ঘুরতেছে। কিন্তু তার চোখের খোড়ে পরিষ্কার ভয় দেখা যাচ্ছিল। রাতের বাসার ভৌতিক পরিবেশ। সেদিন রাতে বাতাস অদ্ভুত ঠান্ডা ছিল। ঘরের দেয়ালগুলো কেমন ভিজে ভিজে, যেন শ্বাস নিচ্ছে। রাহিম বিছানায় চোখ বন্ধ করতেই মেরুদণ্ড বেয়ে শিরশিরে একটা অনুভূতি নামল। মনে হলো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। সে চোখ খুলে দেখল ঘরের কোনায় অন্ধকারটা অস্বাভাবিক কালো। বাকিটা স্বাভাবিক অন্ধকার, কিন্তু এক কোনায় ঢাকনার মতো ঘন, শক্ত, ভারী কালো। সেখানে স্পষ্ট একজনের ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো। কাঁধ, হাত, পা সব দেখা যায়, কিন্তু মুখ নেই। কামরুল ঘুমিয়ে আছে, আজিজ অচেতন ঘুমে। রাহিমের গলা শুকিয়ে গেল। সে বিছানা থেকে উঠে দাঁড়াতেই ছায়াটা নড়ল। ধীরে 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 এগিয়ে আসছে। রাহিম চিৎকার করতে চাইল, কিন্তু আবারও আওয়াজ বের হচ্ছে না। গলা যেন বন্ধ। ছায়াটা তার কাছে এসে দাঁড়ালো। এক হাত তুলে রাহিমের মুখ স্পর্শ করতে লাগলো। হাত নেই, কিন্তু অনুভূতি আছে, বরফ ঠান্ডা স্পর্শ। হঠাৎ টক টক টক। দরজায় আবার 3 বার শব্দ। রাহিম ঘুরে দরজার দিকে তাকালো। দরজার নিচ দিয়ে লাল আলো ঘরে ঢুকছে। কেউ বাইরে দাঁড়িয়ে আছে। তার পা দেখা যাচ্ছে, মহিলার পা, মাটির থেকে ভাসা। ছায়াটা ধীরে পিছিয়ে গেল, যেন দরজায় দাঁড়ানো সত্তাকে স্যালিউট করছে, অথবা ভয় পাচ্ছে। দরজার বাইরে থাকা সত্তা ফিসফিস করে বলল, খলো। রাহিম প্রাণপণে বিছানার পেছনে সরে গেল। দরজার নিচ দিয়ে লাল আলো বাড়ছে বাড়ছে। ঘরের বাতি নিজে নিজে নিভে গেল। অন্ধকার, শুধু ফিসফিসানি। তুই তাকিয়েছিস, এখন তুই আমার। এবার রাহিম চিৎকার করল, এবং এইবার শব্দ বের হলো। চিৎকারে কামরুল আর আজিজ উঠে বসে। লাইট জ্বালানো মাত্র সবকিছু আবার স্বাভাবিক। কিন্তু আজিজের চোখ রাহিমের চোখে পড়তেই সে পিছিয়ে গেল। কাঁপা গলায় বলল, তোর চোখ লাল। ওহ, ও এখন তোর মধ্যে ঢুকতে শুরু করছে। রাহিম নিজের চোখ আয়নায় দেখে ভীত হলো। চোখের মণি চারদিকে সরে গেছে, মাঝে লাল দাগ। আজিজ চিৎকার করে বলল, এটা শেষ যাত্রা শুরু হইছে। জাদুকরের ছায়া তোকে দখল করতে চাইছে। রাহিমের চারপাশ অন্ধকার হয়ে যেতে লাগলো। তার কানে শুধু একটাই আওয়াজ, জীবন শক্তি, আমি নিতে আসলাম। ভোরের আগে অদ্ভুত সময়ে রাহিম চুমকে জেগে উঠল। গলা শুকিয়ে কাঠ, ঘাড়টা ব্যথায় শক্ত হয়ে আছে। মনে হচ্ছিল কিছু একটা রাতভর তার শরীরের ভিতর ঘুরে বেরিয়েছে। ঘরের কোণায় তাকাতেই দেখল জায়গাটা অন্ধকার নয়, বরং ফাঁপা, যেন আলো সেখানে পৌঁছে গিয়েও গিলে যাচ্ছে। কামরুল আর আজিজ তখনও ঘুমাচ্ছে,
কিন্তু রাহিম অনুভব করছিল ঘরটাতে সেই ছাড়া আর একটা সত্তা আছে, একটা সত্তা যা তার খুব কাছে থাকে কিন্তু চোখে দেখা যায় না। ভোরের আলোয় মুখ। আয়নার সামনে দাঁড়িয়ে রাহিম দেখতে পেল তার চোখ লাল নয়, বরং ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে। পলকে মনে হলো চোখের ভেতর কেউ দাঁড়িয়ে আছে, যেন তার চোখ দুটো জানালা, আর জানালার ভেতর দাঁড়িয়ে আরেকজন ছায়া মানুষটি তাকিয়ে আছে। রাহিম পেছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটি মিলিয়ে গেল। ভয় আর সন্দেহের চাপে তার বুক ভার হয়ে উঠছে। এখন সে বুঝতে পারছে কাল রাতের ঘটনাটা কোনো স্বপ্ন ছিল না, এটা বাস্তব। আর সেই সত্তা এখনো তার সাথে আছে, তার ভিতরে। আজিজের সতর্কবাণী। আজিজ হঠাৎ উঠে বসে রাহিমের চোখে তাকালো, তার দৃষ্টিতে আতঙ্ক। তোর ভিতরে ঢুকতে শুরু করছে। যদি 3 দিনের মধ্যে কিছু না করিস, তুই আর মানুষ থাকবি না। রাহিম ভয়ে জিজ্ঞেস করল, কি করতে হবে? আজিজ ধীরে বলল, জাদুকরের শক্তি এখানে খুব শক্তিশালী। সে জীবিত নয়, মৃতও নয়, একটা মাঝামাঝি অবস্থা। তার ছায়াগুলো আমাদের জীবন শক্তি চুষে নেয়। তুই দরজায় তাকে ভুল করে ফেলেছিস, এখন তুই তার চোখে পড়েছিস। রাহিম স্তব্ধ। এখন আমি কি করব? আজিজ বলল, একজন মলয় বুড়ি আছে, ওস্তাদ হাকিমা। ও কালো জাদুর বিরুদ্ধে কাজ করে। ওর কাছে গেলে বাঁচতে পারিস, কিন্তু সমস্যা হচ্ছে ওর কাছে পৌঁছনো। রাহিম অবাক, এত কঠিন কেন? আজিজ দীর্ঘশ্বাস, কারণ সেই জাদুকর মুনা পেঞ্চারি, ছেলে খেকো ছায়া জাদুকর। ওর এলাকায় কেউ ঢুকতে দেয় না। জাদুকরের ছায়া প্রথম আক্রমণ করল। কাজে যাওয়ার সময় রাহিম বারবার অনুভব করল কেউ ঠিক তার কানের কাছে নিঃশ্বাস ফেলছে, হালকা কুয়াশার মতো নিঃশ্বাস। একসময় সে পেছনে তাকালো, দূরে কেউ নেই, তবে ছায়ার ভিতর একটি মাথা আঁধার সত্তা নড়ছে। কনস্ট্রাকশনের সাইটে কাজ করার সময় হঠাৎ তার হাত কেঁপে উঠল, ইট পড়ে যায় নিচে। কামরুল বলল, মনোযোগ রাখ, আজকে শরীর টরির দিকে খেয়াল রাখছস না? রাহিম চুপ। সে কাউকে কিছু বলতে পারছিল না, কারণ ঘটনা এতই অদ্ভুত যে কেউ বিশ্বাস করবে না। দুপুরে কর্মীরা খাবার খাচ্ছিল। রাহিম হঠাৎ ঠান্ডা নেমে আসতে অনুভব করল, শ্বাস ভারী হয়ে গেল। হঠাৎ তার হাতে থাকা চামচটি নিজে নিজে বেঁকে গেল। চামচের মাথা কালো হয়ে ধোঁয়া উঠছে। আজিজ চমকে বলল, ব্যাপারটা খারাপ দিকে যাচ্ছে, তোর শরীর ওর শক্তি ধারণ করতে পারছে না। রাহিমের আঙুলের ডগা বরফ ঠান্ডা, হাঁটতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শরীরের ভিতর কেউ দম নিচ্ছে, অন্য কেউ। বাসায় ফেরার পথে অদৃশ্য অনুসরণ। সন্ধ্যার আগেই আকাশ অন্ধকার হয়ে গেল। রাস্তার দুই পাশের লাইটগুলো একটার পর একটা নিভে গেল, প্রথমে ডান দিকের, তারপর বাম দিকের। মনে হলো অন্ধকার এগিয়ে আসছে, শিকার খুঁজে। রাহিম হঠাৎ অনুভব করল তার পেছনে কেউ হাঁটছে, খুব স্পষ্ট পদচিহ্নের শব্দ। কামরুল বারবার বলছিল, পেছনে তাকাস না, যাই করবি তাকাস না। কিন্তু পদচিহ্নের শব্দ এত কাছাকাছি যে মনে হচ্ছিল কেউ ঠিক তার কানে কানে ফিস ফিস করছে। রাহিম। রাহিম স্থির হয়ে গেল। এটা মানুষের কণ্ঠ ছিল না, হাওয়া আর মানব কণ্ঠের মাঝামাঝি কিছু, একটা বিকলাঙ্গ শ্বাসযুক্ত শব্দ। সে আর সহ্য করতে না পেরে ঘুরে দাঁড়ালো, আর ঘুরতেই চারপাশের বাতাস কালো হয়ে গেল, কুয়াশা লাল হয়ে উঠল। একটা লম্বা ছায়া, জীবন্ত, লম্বাটে, মানুষ নয়, দাঁড়িয়ে আছে ঠিক তার পিছনে। ছায়াটা মুখ নেই, কিন্তু তাকিয়ে আছে, পা নেই, কিন্তু দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর, তার ছায়ার সঙ্গে ছায়াটির আকার এক, একদম এক, যেন ছায়াটি তারই বিকৃত রূপ। রাহিম পিছিয়ে যাবার চেষ্টা করল, কিন্তু শরীর অবশ। ভাবল চিৎকার করবে, কিন্তু গলা আটকে গেছে।
ছায়াটা ধীরে ধীরে তার কানের কাছে মুখ আনলো আর বলল, তুই এখন আমার ছায়া, আর 3 রাত, তারপর তুই নেই। কামরুল রাহিমকে টেনে নিয়ে দৌড় দিল। ছায়াটা স্থির দাঁড়িয়ে লইল, তারপর অদৃশ্য হয়ে গেল, বাতাসের মতো মিলিয়ে গেল। ওস্তাদ হাকিমার নাম শুনতেই দেয়াল কেঁপে ওঠে। বাসায় ফিরে সবাই স্তব্ধ। ঘর অস্বাভাবিক ঠান্ডা। দেয়ালের তাবিজগুলো দ্রুত দুলতে শুরু করল। আজিজ বলল, আমরা আর দেরি করতে পারবো না, আজ রাতে ওস্তাদ হাকিমার কাছে যেতে হবে। কামরুল ভয়ে বলল, ওনার কাছে গেলে পথটা জাদুকর টের পায়। আজিজ ফিসফিসে বলল, টের তো যাই হোক পেয়েছেই, এখন বাঁচার একটাই রাস্তা। রাহিম জিজ্ঞেস করল, ওস্তাদ হাকিমার বাড়ি কোথায়? আজিজ বলতেই দেয়াল হঠাৎ ঠক 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 শব্দ করতে লাগল। মনে হলো কেউ ভিতর থেকে দেয়ালকে ঘুষি মারছে। কামরুল কেঁপে উঠে বলল, দেখছোস, নাম শুনলেই ও রেগে যায়। রাহিমের মাথায় ঘুরপাক খাচ্ছিল শুধু একটি শব্দ, ওনার কাছে গেলে বাঁচতে পারি। কিন্তু দেবীর নাম শুনতেই যেন ঘরের বাতাস জমে বরফ হয়ে গেল। রাহিমের শরীর দখল করতে শুরু করল। রাত বাড়তেই রাহিমের শরীর কাঁপতে লাগল। চোখের নিচে কালো দাগ, মুখ রংহীন। হঠাৎ তার হাত নিজে নিজে বেঁকে গেল, মুহূর্তেই আবার ঠিক হয়ে গেল। হাতের শিরাগুলো কালো হয়ে উঠল। রাহিম চিৎকার করে বলল, আমারে ধরছে, আমার শরীরের ভিতর ঢুকতেছে। আজিজ তাকে ধরে বিছানায় বসালো। রাহিমের চোখ হঠাৎ সম্পূর্ণ কালো হয়ে গেল, মণি সাদা কিছুই নেই। তার কণ্ঠ বদলে গেল। গলা থেকে ভেসে উঠল আরেকটি কণ্ঠ, গভীর, বিকৃত, ঠান্ডা। ওস্তাদ হাকিমাকে খুঁজতে যাবি? জানিস আমি কি করি তাদের সাথে? আজিজ আর কামরুল পিছিয়ে গেল। রাহিম দুহাতে মাথা চেপে ধরল, বের হও, বের হও আমার শরীর থেকে। হঠাৎ তার শরীর ছিটকে উঠল, বিছানা কেঁপে উঠল, দেয়ালে আঁচড়ের শব্দ, টরররররর, টরররররর। শেষে পুরো ঘর নিস্তব্ধ। রাহিম শ্বাস নিতে নিতে ভেঙে পড়ল। অবশেষে সিদ্ধান্ত, আজ রাতেই যাত্রা। আজিজ গম্ভীর গলায় বলল, আর দেরি করলে রাহিম আগামীকাল সকালের আলো দেখবে না। মাঝরাতে আমরা বেরোব। কামরুল ভয়ে বলল, রাস্তায় ছাড়া বেশি থাকে রাতে। আজিজ বলল, দিনে ওরা আটকায়, রাতেই যেতে হবে। রাহিম ফিস ফিস করে বলল, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও। আজিজ তার হাত ধরে বলল, তুই বাঁচবি যদি ওস্তাদ হাকিমার কাছে পৌঁছতে পারি। তখনই দরজায় হালকা শব্দ, টক টক টক, 3 বার। আজিজ বলল, এটা জাদুকর, এখন সে আমাদের থামাতে চাইবে। রাহিমের বুকের ভিতর ধক করে উঠল, কারণ দরজার নিচ দিয়ে আবার লাল আলো ঢুকতে শুরু করেছে। রাহিমের চোখ ধীরে ধীরে খুলছিল। ঘরটা যেন অন্ধকার পানির নিচে ডুবে আছে। সবকিছু ঝাপসা, ভারী আর কেমন যেন ঠান্ডা। সে অনুভব করল তার শরীর নিজের মতো নড়তে পারছে না, ঠিক যেন কারো হাতে ঝুলছে। এক মুহূর্ত পরে মাথা তুলতেই বুঝল সে মাটিতে নয়, বাতাসে ঝুলে আছে। কিন্তু তাকে ধরে রেখেছে কে? তার বুকের ওপর চাপ আর নিঃশ্বাসের শব্দ যেন দেয়াল জুড়ে প্রতিধ্বনি হচ্ছে। কিছু একটা তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু রাহিম দেখতে পাচ্ছিল না, শুধু অন্ধকারে দুটি লালচে আলো, যেন চোখ। যখন সেই চোখ দুটো কাছে আসতে লাগলো, রাহিম প্রথমবার অনুভব করল এই জায়গাটা মানুষের জন্য তৈরি নয়। হঠাৎ দড়ির মতো শক্ত কিছু তার হাত পা ছেড়ে দিল। ধপ করে সে মেঝেতে পড়ল। মেঝের সাথে মাথা লেগে চোখের সামনে ঝাপসা ঝাপসা বৃত্ত নাচল। সে গলা শুকিয়ে যাওয়া কণ্ঠে বলল, কে কে আছিস? দেয়ালের কোনো একটা অন্ধকার ফাঁক থেকে গম্ভীর খসখসে এক আওয়াজ বেরিয়ে এলো, পালতে পারবি না। রাহিমের হৃৎস্পন্দন থেমে যাওয়ার মতো লাগলো। দেয়ালের স্যাঁতসেঁতে পৃষ্ঠে যেন শব্দটা নিজের ছায়া ফেলল। তারপর আলো জ্বলে উঠল। রাহিম বুঝতে পারল এটা তার নিজস্ব রুম না। ঘরটা ছিল চারের দেয়াল, একটাও জানালা নেই, শুধু ওপরের কোনায় ঝোলানো পুরনো কম্পমান বাল্ব।
বাল্বের আলো এমনভাবে দুলছে যেন কেউ তাকে ইচ্ছা করে ঝাঁকাচ্ছে। এবার রাহিম বুঝল দরজা নেই। সে পাগলের মতো চারদিকে হাতড়াতে লাগলো। দেয়ালগুলো কেমন যেন নরম, যেন মাংসের মতো। এক জায়গায় হাত দিতেই সে ভেতর থেকে হৃৎস্পন্দনের মতো কম্পন অনুভব করল, যেন দেয়ালটা জীবিত। হাত টানতে গিয়ে সে কেঁপে উঠল। দেয়ালে তার আঙুলে লেগে থাকা জায়গা ফেটে গেল, আর ভেতর থেকে বের হলো হালকা ধোঁয়ার মতো কালো কুয়াশা। দেয়ালের পেছনের গোপন ঘর। হঠাৎ দেয়ালের সেই অংশটা ফেটে খুলে গেল। ভেতরটা পুরো কালো, কোনো আলো নেই, কিন্তু অন্ধকার থেকেও একটা গন্ধ আসছিল, পচা ধূপের মতো, সাথে লোহা, ধাতব রক্তের গন্ধ। রাহিম পিছিয়ে যেতে চাইল। ঠিক তখন দুটি হাত বেরিয়ে এসে তার গোড়ালি চেপে ধরল। হাত দুটো কঙ্কালের মতো শুকনো, ত্বকের বদলে কালো ছাই ঢাকা। রাহিম চিৎকার করে লাথি মারল। হাত দুটো পিছিয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে আবার সেই গলা, তোর জীবনের আলো আমি নেব, তুই বাঁচবি না। রাহিম নিজের পুরো শক্তি দিয়ে দেয়ালের বিপরীতে ধাক্কা দিল। আরেকটা অংশ ভেঙে খুলে গেল। এবার সে দেখল ভেতরে আরেকটা ছোট ঘর। সেখানে মাটির ওপরে আঁকা অদ্ভুত কিছু গোল চক্র, যেটার মাঝখানে বসানো পুরনো ব্রোঞ্জের বাটি। বাটির ভেতর রক্ত, তাজা রক্ত, এবং বাটির ঠিক পাশে পড়ে আছে একটা জিনিস, মানুষের চুল, ঘন কালো চুলের গোছা। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে বুঝল এটা তার চুল। ঠিক সেই মুহূর্তে তার মাথার পেছনে তীব্র ব্যথা ছুটে গেল। হাত দিয়ে ছুতেই অনুভব করল সেখানে একটা অংশ খালি, যেন কেউ কেটে নিয়েছে। কালো জাদুর আচার শুরু হয়েছে। রাহিমের হঠাৎ মনে পড়ল মালয়েশিয়া এসে কাজ শুরু করার প্রথম রাতের কথা। তখনও মনে হয়েছিল কেউ তার মাথার কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু সে ভেবেছিল সেটা স্বপ্ন। কিন্তু এখন প্রকৃত বাস্তব সামনে। কেউ তাকে কালো জাদুর একটা রিচুয়ালে ব্যবহার করছে। তার শক্তি, তার জীবন, তার স্মৃতি, সবকিছু ধীরে ধীরে কেউ যেন টেনে নিচ্ছে। ঘরের ওপাশে হঠাৎ সরসর শব্দ হলো। রাহিম তাকিয়ে দেখল অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। শুধু একটা লম্বা ছায়া, মুখ দেখা যায় না, কিন্তু নড়াচড়া করার ধরনটা অস্বাভাবিক, মানুষের মতো নয়। ছায়াটা আস্তে আস্তে এগিয়ে আসছিল। এগোবার সাথে সাথে ঘরের বাল্ব কেঁপে উঠছিল, আর দেয়ালে আঁকা চক্রগুলো একটার পর একটা নিজে নিজে লাল হয়ে জ্বলছিল। রাহিম বুঝল এই চক্রটা একবার পুরো সক্রিয় হয়ে গেলে সে আর কখনোই ঘর থেকে বেরোতে পারবে না। ঠিক তখন ঠক ঠক ঠক, বাইরের দিক থেকে ধারাবাহিক আঘাতের শব্দ। কে দরজায় আঘাত করছে? এই ঘরে কি সত্যিই দরজা ছিল? ছায়াটা থেমে গেল। ঘর নিস্তব্ধ। আরেকবার ঠক ঠক ঠক, আওয়াজটা এবার আরো জোরে। একটা কণ্ঠ, রাহিম, দরজা খোল, আমি সোহেল। রাহিম স্তব্ধ। সোহেল? তার রুমমেট? কিন্তু সোহেল তো অফিসের বদলি শিফটে আছে, ও তো আজ রাতে বাসাতেই নেই। তাহলে এটা কি আসল সোহেল, নাকি কেউ সোহেলের কণ্ঠ নকল করছে? ছায়াটা ধীরে ধীরে দরজা নেই দেওয়ালের দিকে সরে গেল, তারপর দেয়ালের ভেতরে মিশে গেল, যেন কোনোদিন ছিলই না। রাহিম বুঝল এই দেয়ালের পেছনে আরো কিছু আছে, আর সোহেল সত্যি হলে সে বিপদে। কিন্তু এটা যদি ফাঁদ হয়, জিন যদি সোহেলের কণ্ঠে ডাক দেয়? সে সিদ্ধান্ত নিতে পারছিল না। হঠাৎ দেয়ালের এক কোণা নিজে নিজে ফেটে গেল। একটা ফাঁক দেখা দিল, যেন অদৃশ্য দরজা, আর বাইরে আলো। রাহিম এক মুহূর্ত সময় না নিয়ে ছুটে সেই ফাঁক দিয়ে বেরিয়ে গেল। যখন সে বেরোলো, নিজেকে পেল নিজের বাসর করিডরে। লাইট জ্বালানো, সব শান্ত, কিন্তু পেছনে তাকাতেই সে জমে গেল। যেই দেয়াল দিয়ে সে বেরোলো, সেখানে কোনো দরজাই নেই, কোনো ফাটল নেই। মানুষের দেহ গিলে নেওয়ার মতো দেয়ালটা আবার নিখুঁত হয়ে গেছে। আর হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা আননোন কলার। ফোন রিসিভ করতেই ওই একই খসখসে গলা, রাহিম, আচার মাত্র শুরু হয়েছে। ফোনের ওপাশের গলা থেমে যাওয়ার পরও রাহিমের কানে সেই শব্দ যেন খোঁচা দিচ্ছিল। করিডোরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। লাইটগুলো একবার করে মিটমিট করে নিভে গেল। পুরো বিল্ডিংটা যেন শ্বাস নিচ্ছিল, যেন জীবন্ত। রাহিম ফোনটা কাঁপা হাতে পকেটে ঢুকিয়ে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। করিডোরের শেষ প্রান্তের দেয়ালে তার ছায়া পড়ছিল, কিন্তু সে হঠাৎ লক্ষ্য করল ছায়াটা তার সঙ্গে সঙ্গে নড়ছে না। সে থামল। তার ছায়া থামল না। ছায়াটা আরো একটু বেড়ে উঠল, যেন লম্বা হচ্ছে,
রাহিম পেছনে ফিরল, কেউ নেই, কিন্তু দেয়ালে তার ছায়া দাঁড়িয়ে আছে, 2 পা এগিয়ে আর 1 হাত বাড়িয়ে যেন তাকে ডাকছে। রাহিম আড়ষ্ট হয়ে গেল, তার শরীরে কাঁপুনি, তবে সে চোখ সরাতে পারছিল না। হঠাৎ ছায়াটা দ্রুত পেছনের দেয়াল বেয়ে ওপরের দিকে উঠে গেল এবং সিলিংয়ের কোণায় মিলিয়ে গেল। রাহিম ছুটে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতরে অচেনা উপস্থিতি। ভিতরে ঢুকে লাইট অন করার চেষ্টা করতেই সুইচ কাজ করল না। মনে হলো লাইটের ভেতর কেউ হাত ধরে রেখেছে, তাই জ্বলে না। রুমের অন্ধকারটা সাধারণ অন্ধকার নয়, কালো কুয়াশার মতো। চোখ কচলে তাকালেও পরিষ্কার দেখার উপায় নেই। একসময় মোবাইলের টর্চ অন করতেই ঘরের কোণে কিছু একটা নড়ল। রাহিম আলো সেই দিকে ধরতেই দেখল তার নিজের বিছানার উপর বসে আছে একটা ছোট ছায়া, মানুষের মতো, কিন্তু মাথা নিচু, চুল লম্বা, পা দুটো একদম সোজা, যেন কেউ অপেক্ষা করছে। রাহিম কাঁপা গলায় বলল, কে? তুই কে? ছায়াটা মাথা তুলল, ধীরে, খুব ধীরে, আর আলো পড়তেই রাহিম দেখল এই মুখটা তারই মুখ। একই মুখ, একই চোখ, একই নাক, শুধু চোখ দুটো পুরোপুরি কালো, সাদা অংশ নেই, শুধু গভীর অন্ধকার। একই গলা দিয়ে সেই ছায়া বলল, তুই বাড়ি ফিরবি না রাহিম, কারণ তুই আর বেঁচে নাই। রাহিম টর্চ ছুঁড়ে ফেলে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলতে গেল, কিন্তু দরজা বন্ধের শব্দ এলো তার পাশ থেকেই। দরজার কাছে কেউ নেই, কিন্তু দরজা নিজে নিজে বন্ধ হলো। তারপর দরজার ওপাশ থেকে ভারী শ্বাস। কেউ একজন, না, একটা কিছু দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। জাদুর চক্রের চিহ্ন আবার ফিরে আসে। হঠাৎ রুমের মেঝেতে এক লাল রেখা জ্বলে উঠল। 2টি, 3টি, 4টি, সাথে সাথে বৃত্তাকার চক্র গঠিত হলো। ঠিক সেই চক্র যেটা সে আগে দেখেছিল বদ্ধ ঘরে। তার গায়ে গরম বাতাস লাগলো, তার বুকের ওপর চাপ, মাথা ঘুরতে লাগলো। একটা ফিসফিস আওয়াজ, তোর জীবন শক্তি এখন নেয়ার সময়। রাহিম মেঝেতে পড়ে গেল, হাতে পায়ে শক্তি নেই। কানের ভেতরে যেন শত মানুষের ফিসফিস ধ্বনি, দে দে দে। কেউ তার শরীরের ভেতর থেকে আলো টেনে নিচ্ছে। ঠিক তখন দরজাটা হঠাৎ খুলে গেল। ঘরে আলো ঢুকে পড়ল, আর দাঁড়িয়ে আছে সোহেল। রাহিম, তুই এখানে? সোহেলের চোখ বড় হয়ে গেছে। তোর মুখের রক্ত, এ কি অবস্থা? রাহিম কাঁপা গলায় বলল, সোহেল, তুই, সত্যি তুই? সোহেল দৌড়ে এসে তাকে ধরে ফেলল। কি হয়েছে? কে করছে এসব? কিন্তু রাহিম দেখল সোহেলের পিছনে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়া, ঠিক একই ছায়া যে আগে দেয়াল বেয়ে ওপরে উঠে গেছিল। এবার তার মুখ দেখা যাচ্ছে স্পষ্ট, লম্বা দাঁত, চোখ দুটো রক্ত লাল, আর মুখের চামড়া ছেঁড়া। নিচে অন্ধকার কুয়াশার মতো ধোঁয়া। ছায়াটা সোহেলের কাঁধে হাত রাখল। সোহেল কিছুই টের পেল না, বরং বলল, চল তোকে হাসপাতালে নিয়ে যাই। রাহিম কেঁপে উঠল, তার চোখ শুধু ছায়াটার দিকে, কিন্তু সোহেল কিছুই দেখছে না। যে ছায়া শুধু রাহিমকেই দেখে। ছায়াটা মাথা ঝুঁকিয়ে রাহিমের মুখের একদম কাছে নিয়ে এলো। তার নিঃশ্বাস অদ্ভুত ঠান্ডা। রাহিমের কানে ফিসফিস করল, তোর সঙ্গী এখন আমার, কেউ আমাকে থামাতে পারবে না। রাহিম সোহেলের হাত চেপে ধরল, কাঁপা গলায় বলল, সোহেল, তোকে যাইতে হইবে, আমার কাছ থেকে দূরে রাখ। সোহেল হতভম্ব, কি বলতেছস তুই? পাগল হয়ে গেছিস নাকি? রাহিম নিজেকে টেনে সরালো। সোহেল, প্লিজ। ওর হাত তোর কাঁধে। সোহেল তাকালো, কিছুই দেখল না। রাহিম, তুই হ্যালুসিনেশন করতেছিস, চল আমি তোকে ডাক্তার দেখাই। রাহিম আর কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন ছায়াটা সোজা রাহিমের মুখের সামনে এসে দাঁড়ালো এবং তার হাত বাড়িয়ে রাহিমের গলা চেপে ধরল। সোহেল কিছুই দেখতে পেল না, কিন্তু রাহিম হঠাৎ নিজে নিজে বাতাসে লাফিয়ে উঠল, গলা চেপে ধরে আছে যেন অদৃশ্য কেউ। সোহেল চিৎকার করে, রাহিম, রাহিম, কি হচ্ছে? কিন্তু ছায়ার চাপ বাড়তেই রাহিমের চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে আসতে লাগলো। শেষবার যা দেখল, ছায়াটা হাসছে,
চোখে আগুনের মতো লাল আলো। তারপর সব অন্ধকার। রাত গভীর, ঘরের ভেতর বাতাস ভারী, নিস্তব্ধ, যেন সবকিছু স্তব্ধ হয়ে গেছে। রাহিম চোখ খুলল, কিন্তু চারপাশ অচেনা। সে আর নিজের রুমে নেই। ভেতরের অন্ধকারে শুধু দুটি লালচে চোখ, ছায়া আগের মতোই। রাহিম বুঝল ছায়াটা তার সঙ্গী হয়েছে। প্রতিটি পদক্ষেপে সে থাকছে। তার শরীর চঞ্চল, কিন্তু রাহিম একটুও নড়তে পারছে না। মনের ভেতরে গিয়ে ঠাসা অবস্থা। জীবনের শক্তি চুষে নেওয়া শুরু হয়েছে ধীরে ধীরে। ছায়ার প্রকোপ। ছায়া ধীরে ধীরে রাহিমের মাথার উপরে এসে দাঁড়ালো, ফিস ফিস করল, এবার আমি তোমার স্বপ্নে ঢুকব, তোর রাতের শান্তি শেষ। রাহিম বুঝল এবার স্বপ্নই তার জন্যে ফাঁদ। একা ঘরে অন্ধকারে সে আর নিঃশ্বাস নিতে পারছে না। হঠাৎ ঘরের দেয়ালগুলো নড়তে শুরু করল। দেয়ালের শিলাগুলো যেন চেপে ধরছে। রাহিম চিৎকার করল, কিন্তু কোনো শব্দ বের হলো না। মুহূর্তের মধ্যে ছায়া রাহিমের চোখের মধ্যে ঢুকে গেল। দু চোখ কালো হয়ে গেল। প্রতিটি সীমানা, প্রতিটি জায়গা তার ভেতরে প্রবেশ করছে। স্বপ্নের ভয়াবহতা। রাহিম হঠাৎ নিজেকে একটি অচেনা জায়গায় পেল। একটি জঙ্গলের ভেতর, রাত, কুয়াশা, শুধু পায়ের শব্দ। কিন্তু সে নিজেকে ছুঁতে পারছে না। মাটির সাথে সংযোগ নেই। শরীর ভারী, মনে হচ্ছে তার জীবন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। দূরে দূরে দেখল 5 বাগের মাছ বান, জায়গা অদ্ভুত কুয়াশায় ঢাকা। মাছগুলো ঝাঁকছে না, শুধু স্থির। জলের উপর কালো ছায়া ভেসে যাচ্ছে। আকাশ থেকে হঠাৎ আড়ম্বরপূর্ণ পাখির ডাক। একটি ঈগলের সাদা চোখ আকাশে ঝলমল করছে, মুখে ধূসর ধোঁয়া। পাখির চোখ যেন মানুষের দিকে তাকিয়ে আছে। রাহিম বুঝল এই ঈগল ছায়ার অংশ। পাখি নিচে এসে দাঁড়ালো, এবার তোর পালা, আমি লক্ষ্য করছি। রাহিম আতঙ্কে পিছিয়ে গেল। নিচে মাছগুলো ছায়ার মতো নড়ল, তারা ঠিক তার দিকে যাচ্ছে। সেদিন রাতের অন্ধকারে মাছ এবং ঈগল সবই তার মানসিক ভয়কে কাজে লাগাচ্ছে। মনে হচ্ছিল জগৎটা তার বিরুদ্ধে। মানসিক ভয়। হঠাৎ সে নিজেকে মাটির ওপর পড়ে দেখল। নিজের হাতের ওপর কালো দাগ, রক্ত, কিন্তু ছায়া কোথাও নেই। মনের ভেতর আওয়াজ, তুই পালাতে পারবি না, আমি তোর সঙ্গী। রাহিম চিৎকার করে ঘুম ভাঙাতে চাইল, কিন্তু ঘরের বাতাস তাকে শক্ত করে রাখছে। একই সময় সে বুঝল সোহেলের মতো কেউ আসতে পারবে না, কারণ এই রাতের ভয় একা তার জন্য। সন্ধ্যার অন্ধকারে ছায়া ধীরে ধীরে মাথার ভেতরে ঢুকে রাহিমের স্মৃতি চুষছে। প্রতিটি হাসি, প্রতিটি কান্না সবই উধাও হচ্ছে। রাতের চূড়ান্ত ধাক্কা। হঠাৎ অদৃশ্য দরজা খোলার শব্দ। রাহিম তাকালো, কোথাও কিছু নেই, কিন্তু তার ভেতরে অনুভব করল কেউ এসে দাঁড়িয়েছে। ফিস ফিস, রাহিম, তোমার সময় শেষ। হঠাৎ ঘরের সব লাইট একবারে জ্বলল। রাহিম দেখতে পেল ছায়া তার পাশে দাঁড়িয়ে আছে। লম্বা, মুখ নেই, চোখ লাল, প্রায় ছায়ার আকারে ভেসে উঠেছে। রাহিমকে টেনে আকাশের দিকে নিয়ে গেল। মনে হলো তিনি উড়ছেন। দূরে কোথাও সাদা আলো, কিন্তু সেই আলো ভয়ঙ্কর। ছায়া ফিস ফিস করে বলল, এই রাত শেষ হলে তুমি আর নিজেকে চিনতে পারবে না। রাহিমের চোখের সামনে তার নিজস্ব শরীর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করল। ভয় এতটাই প্রকট যে সে সবকিছু ভুলে যাচ্ছে। হঠাৎ একটা অচেনা শক্তি ভেতর থেকে তার জীবন টেনে নিল। রাহিম চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। শুধু একটা অনুভূতি, তুমি আর স্বাধীন নও। রাহিমের চোখ খুলতেই সে নিজেকে রাস্তার ওপর পেল। রাতের কুয়াশা ঘন, বাতাস ঠান্ডা। সঙ্গী হিসেবে আজিজ ও কান্নুল আছে, কিন্তু তারা কোনোভাবেই সেই ছায়া দেখতে পাচ্ছিল না। শুধু রাহিমই টের পাচ্ছিল ছায়া এখনো তার ভেতরে, সঙ্গে সঙ্গে। আজিজ বলল, চুপ করে থাক রাহিম, যদি সে তোমার ওপর খেয়াল রাখে আরও শক্তিশালী হবে। কামরুল ব্যাকুল, রাস্তাটা অদ্ভুত, ঠিক কি পথে চলছি আমরা? রাহিমও বুঝতে পারছিল এই রাস্তা সাধারণ রাস্তা নয়। পথটা যেন লম্বা হচ্ছে। এক মুহূর্তে তারা পেছনে ফিরে যাচ্ছিল, আবার সামনে চলে আসছিল। ছায়ার মানসিক খেলা।
রাস্তার পাশে হঠাৎ দেখতে পেল একটি অদ্ভুত লাল আলো জ্বলছে। জ্বলে থাকা লাইটের মধ্যে অন্ধকারের ছায়া নাচছে। রাহিম বুঝল ছায়া শুধু তাকে অনুসরণ করছে না, এটা তার মনের ভয়কে শক্তি হিসেবে ব্যবহার করছে। হঠাৎ আজিজ বলল, ধরে রাখো, ওস্তাদ হাকিমার বাড়ি কাছে। কিন্তু রাহিম অনুভব করল পথটা যেন নিজেই অদৃশ্য হয়ে যাচ্ছে, মাটি যেন ভেসে গেছে। ছায়া ধীরে ধীরে তার পিছনে এসে দাঁড়ালো, ফিসফিস করল, যাবে কোথায়? তোমার মনস্কান্তি আমার। রাহিম কাঁপা গলায় বলল, আমাকে ছেড়ে দাও। কিন্তু ছায়া হাঁটতে হাঁটতে তার ভেতরে ঢুকল, প্রতিটি পদক্ষেপে সে শক্তি হারাচ্ছে। মালাই বুড়ি ও তাবিজ। হঠাৎ একটি ঘর, দূর থেকে দেখা যাচ্ছে বড় এক বুড়ি, যার চোখ গভীর, মুখে অদ্ভুত শান্তি। আজিজ বলল, ওস্তাদ হাকিম। বুড়ি চুপচাপ দাঁড়িয়ে রাহিমের দিকে তাকালো। হঠাৎ একটি কণ্ঠ, ছায়াটা তোমার ভেতরে রাহিম, এটা ওকে বাঁচাবে না, কিন্তু তোর জীবন বাঁচাতে পারি। রাহিম জানতে পারল বুড়ি ওস্তাদ হাকিম শুধুমাত্র অশুভ শক্তিকে আটকায়, কিন্তু তার জন্যেও ঝুঁকি অনেক। একটি ভুল করলে রাহিম আর কখনো ফিরে আসতে পারবে না। বুড়ি ধীরে ধীরে হাত বাড়িয়ে একটি তাবিজ বের করল। তাবিজটি সোনার মতো ঝলমল করছে, কিন্তু ভেতরে অদ্ভুত কালো দাগ। আজিজ ফিসফিস করল, এই তাবিজ ছায়াকে আলাদা করতে সাহায্য করবে, কিন্তু শক্তি লাগবে তোর থেকে। রাহিম হঠাৎ বুঝল, যদি সে তাবিজ ধরে ছায়াকে বাইরে বের করতে চায়, তার শরীরের সমস্ত শক্তি ছায়ার সঙ্গে লড়াই করবে। প্রথম লড়াই। রাহিম তাবিজ হাতে নিল। ছায়া সঙ্গে সঙ্গে তার ভেতরে জ্বলে উঠল। শরীরের ভিতরে লড়াই শুরু হলো। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, চোখ কালো, গলা শুকিয়ে, হৃদয় দ্রুত স্পন্দন করছে। ছায়া বলল, তুই আমার শক্তি নিতে পারবি না। রাহিম চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। বুড়ি ধীরে ধীরে বলল, চিন্তা করো না রাহিম, তুই শুধু মনোযোগ রাখ। শক্তি ছায়ার কাছ থেকে তুই নিজের দিকে টেনে আন। রাহিম ধীরে ধীরে নিজের শক্তি অনুভব করল। ছায়া প্রতিরোধ করছে, চোখের সামনে অদ্ভুত আলো ঝলমল করছে। ছায়ার শক্তি ভেঙ্গে যাচ্ছে। তাবিজ ব্যবহার করে রাহিম নিজেকে ধীরে ধীরে ছায়ার হাত থেকে আলাদা করতে লাগল। মাথার ভেতরের ব্যথা আরও বৃদ্ধি পেল। এক মুহূর্তে মনে হলো তার নিজের আত্মা ধীরে ধীরে বাইরে বের হচ্ছে। ছায়া চিৎকার করতে লাগল, না, তুই আমার। রাহিম চিৎকার করতে চাইল, তার শরীর থেকে শক্তি বের হতে লাগল। চোখ কালো থেকে সাদা হয়ে আসলো। হঠাৎ ছায়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। দূরে লাল আলো নিভে গেল। মেঝের চক্রগুলো নিজে নিজে নিঃশব্দে মিলিয়ে গেল। রাহিম নিঃশ্বাস ফেলল। শরীর ভারী, কিন্তু আত্মা মুক্ত। বুড়ি তার দিকে হাসল, ভালো করেছ, কিন্তু এই যুদ্ধ শেষ নয়, 3 রাত বাকি। রাহিমের চোখ খুলল। সেই মুক্তির অনুভূতি এখনও রয়েছে, কিন্তু রাত এখনও শেষ হয়নি। ঘরটা শান্ত, তাবিজ হাতে, শুধু মনে হচ্ছিল যেন বাতাসও এখনও অদৃশ্য চোখের দ্বারা পর্যবেক্ষিত হচ্ছে। আজিজ ধীরে বলল, শুধু ছায়াকে বের করেছি, কিন্তু শক্তি এখনও আংশিক আছে। 3 রাতের মধ্যে সে পুরোপুরি ফিরে আসতে চাইবে। কামরুল কেঁপে কণ্ঠে বলল, এত ঝুঁকি কেন? আমরা কি বেঁচে ফিরব? রাহিম নিজেকে টানল। শুধু একটি জিনিসই তার মাথায়, ওস্তাদ হাকিমের কাছেই যেতে হবে। শেষ রক্ষা সেখানে। অদৃশ্য অনুসরণ। রাস্তার দিকে হাঁটতে হাঁটতে রাহিম বুঝল ছায়া আবার শুরু হয়েছে। এইবার দেখা যায়নি, কিন্তু বাতাসের দিক, হাওয়ার গতি, ঘরের বাতাসের কম্পন সব কিছু তার ভেতর ঢুকে পড়ছে। মনে হলো কেউ তার পাশে নেই, কিন্তু সব কিছু তার উপর নজর রাখছে। হঠাৎ দূরে দেখা দিল একটি অন্ধকার ঘর। জায়গাটা পরিচিত, 5 বাগের মাঝবান। জলের উপর ছায়া নড়ছে,
মাছগুলো স্থির, কিন্তু পানি অদ্ভুতভাবে কেঁপে যাচ্ছে। রাহিম বুঝল, যদি এই রাস্তা পার হতে চায় তাকে সেই মাছবানের পাশ দিয়ে যেতে হবে, এবং সেখানেই নতুন হুমকি অপেক্ষা করছে, মাছবান ও অদ্ভুত ছায়া। রাহিম যখন মাছবান পার হলো, হঠাৎ পানি উঁচু হয়ে উঠল। ছায়া পানি থেকে বেরিয়ে এলো, ছোট কিন্তু নড়াচড়া, অদ্ভুত। মাছগুলো তাকে দেখতে চাইছে, কিন্তু ঠিক উল্টো দিক। ছায়া ধীরে ধীরে রাহিমের দিকে এগোলো। রাহিম তাবেজ শক্ত করে ধরে রাখল। মাছবান অদৃশ্য রূপরেখায় ভাসছে। হঠাৎ এক মাছ আকাশে লাফ দিয়ে এসে পড়ল, সরাসরি রাহিমের কাঁধে। কিন্তু ছায়ার প্রভাবে মাছটি হঠাৎ ধূসর কুয়াশায় মিলিয়ে গেল। রাহিম পিছিয়ে গেল, তাবিজে শক্তি অনুভব করল। ছায়ার প্রতিটি পদক্ষেপে সে শক্তি হারাচ্ছে। মনস্তাত্ত্বিক আতঙ্ক। রাহিম বুঝল, এই মাছবানের ছায়া শুধু শারীরিক নয়, মনস্তাত্ত্বিক। প্রতিটি পদক্ষেপ তার ভয়কে কাজে লাগাচ্ছে। মাথার ভেতরে আওয়াজ, তুমি পালাতে পারবি না, তোর সমস্ত মনে ঢুটেছি। আজিজ বলল, চুপ করো রাহিম, যদি তুই ভয় দেখাস সে আরও শক্তিশালী হবে। রাহিম মনকে দৃঢ় করল। শুধু তাবিজের শক্তি ও তার নিজের মনোবলই এখন তার হাতিয়ার। রাতের চূড়ান্ত ধাক্কা। মাঝবানের পর রাস্তায় হঠাৎ একটি সাদা আলো জ্বলল। ছায়া সামনে এলো। এবার সে দৃশ্যমান, লম্বা, মুখ ছায়া, চোখ লাল, হাতে একটি অদ্ভুত অস্ত্র, যেন রক্তের মতো কুয়াশা জড়ানো। রাহিম পিছিয়ে গেল, তাবিজ সামনে নিয়ে এলো। ছায়া ধীরে ধীরে আক্রমণ করল। তাবিজের শক্তি ছায়ার শক্তি থেকে প্রতিরোধ শুরু করল। মুহূর্তে মনে হলো রাহিমের শক্তি ও ছায়ার শক্তি একে অপরের সাথে লড়ছে। চোখের সামনে ঝলমল অদ্ভুত আলো। ছায়ার ফিসফিস, তুই আমার, তুই আর বাঁচবি না। তবুও রাহিম ধীরে ধীরে ছায়ার প্রভাব থেকে মুক্তি পেল। ছায়া হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। মাঝবান শান্ত, পানি আবার স্থির। আজিজ ধীরে বলল, এবারও বেঁচেছ, কিন্তু শেষ রাত বাকি। রাহিম বুঝল, ওস্তাদ হাকিমার কাছে পৌঁছানো ছাড়া আর কোনো উপায় নেই। রাহিম, আজিজ ও কামরুল এখন ওস্তাদ হাকিমের বাড়ির দরজার সামনে। রাত গভীর, কুয়াশা ঘন। শুধু বাতাসে ভেসে আসছে অদ্ভুত ফিসফিস, যেন হাজারো মানুষের কণ্ঠ একসাথে বলছে, ভয়, ভয়। দরজার ওপাশে ধুলার মতো কুয়াশা, কিন্তু ভেতরে ঢুকতেই রাহিম বুঝল এখানে স্বাভাবিক ঘর নেই। প্রত্যেকটা ঘর, প্রতিটি দেয়াল, প্রতিটি ধাপ মনস্তাত্ত্বিক লাভেরির মতো। আজিজ ফিসফিস করল, তোমার ভয়ই প্রধান প্রতিপক্ষ। ওস্তাদ হাকিম এই ঘরে অতি প্রাকৃত শক্তি নিয়ন্ত্রণ করে। রাহিম কাপা কণ্ঠে বলল, আমি প্রস্তুত। ছায়া আর আমাকে পিছুটান দেবে না। প্রথম ঘর, ভয়ঙ্কর স্মৃতি। ওস্তাদ হাকিমের বাড়ির প্রথম ঘরে ঢুকতেই রাহিমের স্মৃতি তার ভেতরে ঢুকে পড়ল। ছায়া আবারও তার মস্তিষ্কে প্রবেশের চেষ্টা করছে। দূরে দেখা গেল ছায়া তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো পুনরায় সৃষ্টি করছে। তার বাবা মার ছবি, স্কুলের বন্ধুদের মুখ, সবই বিকৃত হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। রাহিম বুঝল, যদি সে ভয় দেখায়, ছায়া শক্তিশালী হবে। শুধু তাবিজ ও তার ধৈর্যই এখন তার হাতিয়ার। দ্বিতীয় ঘর, কুয়াশার সিঁড়ি। দ্বিতীয় ঘরে ঢুকতেই ধুলার মতো কুয়াশা ঘরের মধ্যে নেমে এসেছে। একটি লম্বা সিঁড়ি, যার শেষ দেখা যায় না। প্রতিটি ধাপ হেঁটে যাওয়া রাহিমকে আরও গভীরে টেনে নিচ্ছে। সিঁড়ির পাশে দেয়ালে অদ্ভুত চিত্র, ছায়া নিজেই সেগুলো আঁকছে। রাহিমের ভয়ঙ্কর মুহূর্তগুলো, প্রতিটি ছবি তার ভয়কে শক্তি দিচ্ছে। হঠাৎ একটি ছবি নিজে নিজে ঝুলতে শুরু করে। সেখানে রাহিমের প্রতিচ্ছবি, কিন্তু মুখ নেই, শুধু চোখ লাল, মুখের পরিবর্তে অন্ধকার। ছায়া ফিসফিস করল, এইভাবেই তুই হারাবি রাহিম। তৃতীয় ঘর, অতি প্রাকৃত সঙ্গী। তৃতীয় ঘরে ঢুকতেই রাহিম অনুভব করল সোহেল এখানে আছে, কিন্তু তার চেহারা অদ্ভুত। চোখ কালো, মুখ হালকা বিকৃত,
মুখে হাসি যা ভয়ঙ্কর। সোহেলকে দেখে রাহিম চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। ছায়া আবারও রাহিমের ভিতরে প্রবেশ করল। সোহেল ফিসফিস করে বলল, রাহিম, আমরা একসাথে, তোমার শক্তি আমার। রাহিম বুঝল সোহেল শুধু ছায়ার হাতিয়ার, তার উদ্দেশ্য একটাই, রাহিমের শক্তি নিজের করা। চতুর্থ ঘরে ছায়ার চক্র। চতুর্থ ঘরে ঢুকতেই রাহিম দেখল মেঝেতে চক্র আঁকা, ঠিক আগের মতো লাল আলো জ্বলছে। ছায়া ধীরে ধীরে চক্রের ভেতরে ঢুকল। তাবিজ ব্যবহার করে রাহিম লড়াই শুরু করল। ছায়া আক্রমণ করছে, কিন্তু রাহিমের মন শক্ত। প্রতিটি ফিসফিস, প্রতিটি ভয় সবই তার নিজের শক্তি দিয়ে প্রতিহত করছে। ছায়া চিৎকার করে ওঠে, তুই আমার হতে পারবি না। রাহিম দৃঢ় হয়ে বলল, আমি আমার জীবন নিজেই বাঁচাবো। চক্রের আলো ঝলমল করে মিলিয়ে গেল, ছায়া হাওয়ায় মিলিয়ে গেল। পঞ্চম ঘর ওস্তাদ হাকিমের মুখোমুখি। পঞ্চম ঘরে ঢুকতেই রাহিম সরাসরি ওস্তাদ হাকিমের মুখোমুখি। বুড়ির চোখ গভীর, মুখে শান্তি, হাতে তাবিজ যা অদ্ভুতভাবে ঝলমল করছে। ওস্তাদ হাকিম বলল, রাহিম, তুমি নিজেকে এবং ভয়কে জয় করেছ, কিন্তু শেষ রাত বাকি। যদি তুমি এই ঘর থেকে বাঁচতে চাও, তোর মনে আরো দৃঢ়তা থাকতে হবে। রাহিম বুঝল এই মুহূর্তই চূড়ান্ত। ছায়া আর তাকে মেরে ফেলার জন্য ফিরে আসবে। রাহিম ওস্তাদ হাকিমের ঘরে দাঁড়িয়ে আছে। হৃদয় দ্রুত স্পন্দন করছে, মাথার ভেতরে হালকা ব্যথা। বুড়ি ওস্তাদ হাকিম ধীরে ধীরে বলল, এই রাতেই ছায়া চূড়ান্ত আকার নেবে। তুই শক্তিশালী না হলে তোর জীবন কখনোই বাঁচবে না। রাহিম বুঝল এই রাত শেষ রাত। ছায়া এখন তার ভেতরে প্রবেশ করার চেষ্টায়। প্রতিটি ফিসফিস, প্রতিটি নরম আওয়াজ, প্রতিটি বাতাস সবই তার মনস্তাত্ত্বিক ভয়কে শক্তি দিচ্ছে। প্রথম পরীক্ষা, ভয়কে মোকাবেলা করা। ওস্তাদ হাকিম তাবিজটি রাহিমকে ধরাতে বলল, ভয়কে মোকাবেলা কর রাহিম। তুই ছায়ার সঙ্গে লড়াই করবে না হেরে? রাহিম হাত বাড়ালো তাবিজ ধরে। ছায়া মুহূর্তেই তার ভেতরে প্রবেশ করল। চোখ কালো, মুখ অন্ধকার। ফিসফিস, তুই আর কখনো স্বাভাবিক হবে না। আমি তোর ভয়, আমি তোর মৃত্যু। রাহিম মনকে স্থির করল, চোখ বন্ধ করে তাবিজে শক্তি ধরে রাখল। মাথার ব্যথা বাড়লেও সে জানল ছায়া শক্তিশালী হলেও তার মানসিক দৃঢ়তা বেশি। দ্বিতীয় পরীক্ষা, অতি প্রাকৃত প্রলোভন। ছায়া রাহিমকে ভয় দেখাতে শুধু অতি প্রাকৃত রূপ নিচ্ছে না, এবার সে প্রলোভন দিচ্ছে। রাহিমের প্রিয় মানুষদের বিপদে দেখাচ্ছে। সোহেল, বাবা মা, বন্ধুদের চিৎকার, সাহায্য চাওয়া সবই ভয়ঙ্কর। রাহিম বুঝল এগুলো আসল নয়, ছায়া তার অনুভূতির শক্তি ব্যবহার করছে। এই দৃঢ়তা না হারালে তুই বাঁচবি, ওস্তাদ হাকিম বলল। রাহিম ধীরে ধীরে তাবিজের শক্তি ব্যবহার করে এই প্রলোভন ভেঙে দিল। প্রতি চিৎকার, প্রতিটি কান্না ছায়ার শক্তি হ্রাস পাচ্ছে। তৃতীয় পরীক্ষা, অন্ধকারের গভীরতা। রাহিম চোখ খুলল। পুরো ঘর অন্ধকারে ঢাকা। দূরে দূরে লাল আলো ঝলমল করছে। ছায়া আবারও ঘরে প্রবেশ করল। এবার আরো বড়, আরো ভয়ঙ্কর। চোখ লাল, মুখ বিকৃত, দাঁত উঁচু, হাত বাড়িয়ে রাহিমকে ধরতে চাচ্ছে। রাহিম তাবিজ সামনে ধরে রক্তের মতো লাল আলোকে তার শক্তিতে প্রতিহত করল। মাথার ভেতরের ব্যথা, হৃৎপিণ্ডের চাপ সবকিছু তার মনোবলকে শক্তিশালী করেছে। ছায়ার শক্তির রস পাচ্ছে। চতুর্থ পরীক্ষা, ছায়ার চূড়ান্ত আক্রমণ। হঠাৎ ছায়া আকাশে ভেসে গেল। মাঝে মধ্যে রাহিমের ভেতরে ঢুকে আবার বের হচ্ছে। প্রতিটি ঢেউ তার ভয়কে শক্তি দিচ্ছে। তবে রাহিম তাবিজে তার মনোবল ধরে রাখল। ছায়া চিৎকার করে বলল, তুই আমার হতে পারবি না, তুই বাঁচবি না। রাহিম আত্মবিশ্বাসে বলল,
আমি নিজের জীবন বাঁচাবো, তুই নয়। তাবিজে ঝলমল অদ্ভুত আলো। ছায়া ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল। শেষ পরীক্ষা, ওস্তাদ হাকিমের নির্দেশ। ওস্তাদ হাকিম ধীরে ধীরে বলল, তুই ছায়াকে পরাজিত করেছিস, কিন্তু মনে রাখ, এই শক্তি সব সময় থাকবে। আগামী 3 রাতের মধ্যে ছায়া আবার ফিরে আসবে। তুই সতর্ক থাক রাহিম। রাহিম শ্বাস ফেলল। শরীর ভারী, চোখে পানি, কিন্তু মন শান্ত। ছায়া হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আজিজ বলল, রাহিম, তুমি বেঁচেছ, তুই নিজের ভয়কে জয় করেছ। রাহিম ধীরে ধীরে দাঁড়ালো, তাবিজ হাতে। এখন সে জানে, ভয়কে মোকাবেলা করলেই ছায়াকে হারানো সম্ভব। রাহিম এখন ওস্তাদ হাকিমের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে। নিশ্চিন্ত মনে হলেও ভেতরের অন্ধকার এখনও তাকে ঘিরে আছে। সারা রাতের লড়াই তাকে দুর্বল করেছে, হৃদয়ে দ্রুত স্পন্দন করছে। আজিজ ধীরে বলল, এই রাতেও ছায়া পুরোপুরি হারায়নি। তুই যতই শক্তিশালী হও, সে ফিরে আসতে চাইবে। কামরুল কণ্ঠ কমিয়ে বলল, আমি আর সহ্য করতে পারছি না। এই ছায়া কি শেষ হবে না? রাহিম শুধু মাথা নেড়ে বলল, শেষ হবে। আমি শেষ রাত পার করব। প্রথম প্রলয়, ফিরে আসা ছায়া। হঠাৎ বাতাসে ঝড় উঠল, মেঝেতে লাল আলো জ্বলে উঠল। ছায়া পুনরায় ঘরে ঢুকল। এবার আরও বড়, আরও ভয়ঙ্কর। চোখ লাল, মুখ বিকৃত, শরীর কুয়াশার মতো বিস্তৃত। ফিসফিস, তুই কি মনে করেছিস আমাকে হারাতে পারবি? তুই আমার শক্তি চুরি করেছিস, কিন্তু শেষ এখনো নয়। রাহিম তাবিজ শক্ত করে ধরে বলল, আমি নিজের জীবন বাঁচাবো, তুমি আমাকে হারাতে পারবে না। দ্বিতীয় প্রলয়, অতি প্রাকৃত অঙ্গীকার। ছায়া রাহিমকে গ্রাস করতে চায়, কিন্তু রাহিম মনোবল ধরে রেখেছে। ছায়া ক্রমশ আকার হারাচ্ছে। হঠাৎ বাতাসে হাজারো কণ্ঠের ফিসফিস। সকল মানুষের ভয় রাহিমের ভেতর ঢুকে শক্তি পাচ্ছে। রাহিম বুঝল, এই লড়াই শুধুমাত্র শারীরিক নয়, মনস্তাত্ত্বিক শক্তি ব্যবহার করেই ছায়াকে পরাজিত করতে হবে। তাবিজে ঝলমল আলো। রাহিম চোখ বন্ধ করে নিজের মনকে স্থির রাখল। তৃতীয় প্রলয়, মনে লুকানো আতঙ্ক। রাহিম চোখ খুলল। সোহেল আবার সামনে, কিন্তু এবার সোহেল তার সত্যিকারের আত্মার বিকৃতি। চোখ কালো, হাসি বিকৃত। ফিসফিস, তুই কি সত্যি বেঁচেছিস? আমি তোর সঙ্গে থাকব। রাহিম শ্বাস ধরে বলল, আমি আমার জীবন বাঁচাবো, তুই আর আমার ভেতরে থাকতে পারবি না। তাবিজ সামনে ধরে রাহিম ধীরে ধীরে ছায়ার শক্তি তার নিজের দিকে টেনে আনল। সোহেল ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। চতুর্থ প্রলয়, ছায়ার চূড়ান্ত আক্রমণ। হঠাৎ ঘরের চারপাশে সব লাল আলো জ্বলে উঠল। ছায়া চূড়ান্ত আকারে প্রবেশ করল। উঁচু, লম্বা, মুখ অন্ধকার, চোখ লাল। রাহিম তাবিজ শক্ত করে ধরে রক্তের আলোতে শক্তি ব্যবহার করল। মাথার ভেতরের ব্যথা, হৃৎপিণ্ডের চাপ, সব মিলিয়ে এক ভয়ঙ্কর অনুভূতি। ছায়া চিৎকার করল, তুই আমার নয়, আমি তোর ভয়। রাহিম দৃঢ়ভাবে বলল, না, আমি আমার, তুই আমার ভয়, কিন্তু আমি নিজের জীবন বাঁচাবো। ছায়া ক্রমশ হাওয়ায় মিলিয়ে গেল। লাল আলো নিভে গেল। ঘর শান্ত। শেষ প্রলয়, মুক্তির মুহূর্ত। ওস্তাদ হাকিম ধীরে ধীরে বলল, রাহিম, তুই ছায়াকে শেষ করেছিস, কিন্তু মনে রাখ, এই শক্তি সব সময় থাকবে। তুই সতর্ক থাক, ভয়কে জয় করলেই তুমি বাঁচবে। রাহিম শ্বাস ফেলল। শরীর ভারী, চোখে পানি, কিন্তু মন শান্ত। ছায়া অদৃশ্য। রাহিম ধীরে ধীরে ওস্তাদ হাকিমের বাড়ির বারান্দা থেকে নামল। শরীর ভারী, চোখের নিচে নীলাভ ছায়া, কিন্তু মন শান্ত। ছায়া পরাজিত হয়েছে, তাবিজ এখন তার হাতে নিরাপদ। আজিজও কামরুলও পাশে আছে, কিন্তু মনে ভয় এখনো আছে। আজিজ ফিসফিস করল, এবারই শেষ রাহিম, তুমি বাঁচেছ। কিন্তু রাহিম জানে, ছায়া কখনো পুরোপুরি হারায় না। ভয় ও শক্তি সর্বদা তার ভেতরে থেকে নতুন পথে প্রবেশ করতে পারে।
প্রথম ধাপ, ছায়ার অদৃশ্য প্রভাব। রাস্তায় হেঁটে যাওয়ার সময় রাহিম মনে করল, শুধু রাতে নয়, দিনেও ছায়ার প্রভাব থাকে। প্রতিটি হাওয়া, প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ, সবই তার ভেতরে প্রবেশ করতে চায়। মনে হলো ছায়া শুধু তাকে ভয় দেখানোর চেষ্টা করছে না, বরং ধীরে ধীরে তার জীবনের নিয়ন্ত্রণ নিতে চায়। রাহিম তাবিজ শক্ত করে ধরে বলল, আমি নিজেকে হারাবো না, তুমি আমার ভেতরে প্রবেশ করতে পারবে না। মুহূর্তে বাতাস শান্ত, ছায়ার শক্তি হ্রাস পেল। দ্বিতীয় ধাপ, অচেনা বার্তা। হঠাৎ রাহিমের ফোনে একটি বার্তা আসে। কোথা থেকে? কোনো নাম নেই। বার্তায় লেখা, ছায়া শেষ হয়নি, তুমি যতই জিতো, আমি সব সময় ফিরে আসব, সতর্ক থাক। অদৃশ্য। রাহিম বুঝল, এটি শুধু লড়াই নয়, এটি একটি চক্র। ছায়া সর্বদা তার ভেতরে প্রবেশ করতে চাইবে, তবে এবার সে মানসিকভাবে প্রস্তুত। প্রত্যাবর্তন। রাত গভীর, রাস্তা একেবারেই নিঃশব্দ। হঠাৎ ছায়া ফিরে আসে, তবে এবার আরও বড়, আরও ভয়ঙ্কর। চোখ লাল, মুখ বিকৃত, শরীর কুয়াশার মতো বিস্তৃত। রাহিম তাবিজ শক্ত করে ধরে, মনে মনে প্রতিজ্ঞা করল, আমি নিজেকে হারাবো না। ছায়া চিৎকার করে বলল, তুই আমার ভেতরে, তুই আমার, আমি তোর ভয়। রাহিম দৃঢ়ভাবে বলল, না, আমি নিজের জীবন বাঁচাবো, তুই আর আমার ভেতরে থাকতে পারবি না। ছায়া ক্রমশ দুর্বল হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। নতুন প্রহরী। হঠাৎ রাস্তায় অদ্ভুত শব্দ। পিছ ফিরে দেখলে দেখা যায় ছায়ার অর্ধেক আকার, কিন্তু চোখ লাল, অদ্ভুত বিকৃত। প্রতিটি পদক্ষেপে বাতাস কম্পিত। রাহিম বুঝল, এখন তার সুরক্ষা শুধু তাবিজ নয়, মনোবলই তার প্রধান অস্ত্র। তাবিজ সামনে ধরে রাহিম ধীরে ধীরে ছায়ার শক্তি নিজের দিকে টেনে আনল। ছায়া চিৎকার করল, আমি তোর ভেতরে আছি, কিন্তু তুই শক্ত। শেষ মুহূর্তে ছায়া হাওয়ায় মিলিয়ে গেল। মুক্তি। রাহিম শান্ত, শরীর ভারী, চোখে জল, কিন্তু মন শান্ত। আজিজ ও কামরুল পাশে দাঁড়ালো। ওস্তাদ হাকিমের কথাগুলো মনে পড়ল, ভয়কে জয় করলেই তুমি বাঁচবে। ছায়া সব সময় থাকবে, কিন্তু তুই শক্ত থাকলে হারাবে। রাহিম বুঝল, এই লড়াই শেষ নয়। ভয় তার ভেতরে সব সময় থাকবে, কিন্তু এবার সে জিতেছে। রাতের অন্ধকারে রাহিম ধীরে ধীরে হাঁটল। ছায়া আর নেই, তবে তার ভেতরে ভয় ও শক্তির মিলিত অনুভূতি অব্যাহত। তাবিজ হাতে, এবার সে জানে, ভয়কে জয় করলেই জীবনের সত্যিকারের শক্তি আসে। রাহিম এখন নিজের বাড়ির পথে, শরীর ক্লান্ত, চোখের নিচে গাঢ় ছায়া। তাবিজ হাতে শক্তভাবে ধরে রেখেছে। আজিজ ও কামরুল তার পাশে, কিন্তু রাতের অন্ধকার এখনো ভয়ঙ্কর। হঠাৎ বাতাসে হালকা ফিসফিস, আমি ফিরেছি। রাহিম বুঝল, ছায়া এখনো পুরোপুরি হারায়নি। প্রথম ধাপ, অদৃশ্য ছায়ার দাপট। প্রতিটি হাওয়া, প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ, সবই রাহিমের ভেতরে প্রবেশ করতে চায়। ছায়া ধীরে ধীরে দৃশ্যমান, চোখ লাল, মুখ অন্ধকার, হাত কুয়াশার মতো বিস্তৃত। ফিসফিস, তুই আমার, তুই আমার ভয়। রাহিম ধীরে ধীরে তাবিজ সামনে ধরে বলল, না, আমি নিজের জীবন বাঁচাবো। ছায়ার শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে, লাল আলো নিভে যাচ্ছে। দ্বিতীয় ধাপ, মনস্তাত্ত্বিক লড়াই। রাহিমের মাথার ভেতরে অতীতের ভয় ও দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ছায়া প্রতিটি স্মৃতি ব্যবহার করে তাকে দমন করতে চায়। সোহেলের বিকৃত রূপ, বাবা মায়ের চিৎকার, বন্ধুর আতঙ্ক, সবই একটি ফাঁদ। রাহিম মনে মনে স্থির হল, এই সব আসল নয়, আমার শক্তি আমারই।
তাবিজে ঝলমল অদ্ভুত আলো। ছায়া চিৎকার করে বলে, তুই হারবি রাহিম। রাহিম দৃঢ়ভাবে বলল, না, আমি হারব না। তৃতীয় ধাপ, ছায়ার চূড়ান্ত আক্রমণ। হঠাৎ ছায়া পুরো আকারে প্রবেশ করে। লম্বা, মুখ অন্ধকার, চোখ লাল, হাত রক্তের কুয়াশার মতো। প্রতি পদক্ষেপে বাতাস কম্পিত হয়। রাহিম তাবিজ শক্ত করে ধরে। মাথার ভেতরে ব্যথা, হৃদয় দ্রুত স্পন্দন করছে। ছায়া চিৎকার করে বলল, তুই আমার ভেতরে, তুই আমার। রাহিম মনোবল ধরে রাখল। ছায়ার শক্তি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। প্রতি চিৎকার, প্রতিটি ভয়, রাহিমের শক্তি বৃদ্ধি পাচ্ছে। চতুর্থ ধাপ, আলো এবং অন্ধকারের লড়াই। রাস্তায় হঠাৎ লাল আলো জ্বলে উঠল। ছায়া উঁচু, লম্বা, আরো ভয়ঙ্কর। রাহিম তাবিজ সামনে ধরে শক্তি ব্যবহার করল। আলোর ঝলকানি ছায়াকে দুর্বল করে দিচ্ছে। ছায়া চিৎকার করে বলল, আমি তোর ভেতরে আছি। রাহিম দৃঢ়ভাবে বলল, না, আমি আমার ভেতরে আছি। ছায়া হাওয়ায় মিলিয়ে গেল। লাল আলো নিভে গেল। ঘর শান্ত। চূড়ান্ত ধাপ, মুক্তি। ওস্তাদ হাকিমের কথাগুলো মনে পড়ল। ভয়কে জয় করলেই তুমি বাঁচবে। ছায়া সব সময় থাকবে, কিন্তু তুই শক্ত থাকলে হারাবে। রাহিম বুঝল, ছায়া হারিয়েছে। শরীর ভারী, চোখে পানি, মন শান্ত। আজিজ ও কামরুল তার পাশে দাঁড়ালো। রাহিম ধীরে ধীরে হাঁটল। ছায়া আর নেই, তবে তার ভেতরে ভয় ও শক্তির মিলিত অনুভূতি অব্যাহত। তাবিজ হাতে। এবার সে জানে, ভয়কে জয় করলেই জীবনের সত্যিকারের শক্তি আসে। রাত্রির অন্ধকারে রাহিম ধীরে ধীরে এগিয়ে গেল। মুক্তি, তবে সতর্কতা মনে রেখে। রাহিম হাঁটছিল শহরের পথ ধরে। রাত গভীর, বাতাস ঠান্ডা। ছায়া শেষ হয়েছে, অদৃশ্য, কিন্তু তার ভেতরের আতঙ্ক এখনো শান্ত নয়। আজিজ ধীরে বলল, তুই বেঁচেছ রাহিম, কিন্তু মনে রেখো, এই ছায়া সব সময় ফিরে আসতে চায়। রাহিম শুধু মাথা নেড়ে বলল, আমি প্রস্তুত। ভয় কি আর কখনো আমাকে দমন করতে দেব না। প্রথম ধাপ, ভিতরের আতঙ্ক। রাহিম বুঝল, ছায়া শুধুমাত্র বাইরের অস্তিত্ব নয়, এটি তার মানসিক ভয়ের প্রতীক। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি শব্দে, প্রতিটি অন্ধকার কোণে ভয় অনুভূত হয়। তাবিজ তার হাতে থাকলেও সত্যিকারের যুদ্ধ এখন মনোবল ও সাহসের। তিনি নিজেকে বারবার মনে করিয়ে দিলেন, আমি নিজের ভয়কে নিয়ন্ত্রণ করি। দ্বিতীয় ধাপ, প্রলয় সংকেত। রাস্তায় হঠাৎ অদ্ভুত ফিসফিস। নিশ্চিন্ত মনে হলো কেউ তার নাম ডেকেছে। রাহিম! পাশে তাকালো, কিন্তু কেউ নেই। রাহিম বুঝল, ছায়া এখনো তার চারপাশে, অদৃশ্য। যে শক্তি আজ লড়াই জিতেছে, সে শুধুমাত্র সাময়িক। ভয়কে সম্পূর্ণভাবে পরাজিত করা যায় না, শুধু তাকে নিয়ন্ত্রণ করা যায়। তাবিজ সামনে ধরে রাহিম স্থির হয়ে দাঁড়ালো। মনে মনে বলল, আমি শক্ত, আমি ভয়কে হারাবো। ছায়া আমাকে আর প্রভাবিত করতে পারবে না। তৃতীয় ধাপ, নতুন দিক নির্দেশ। রাস্তায় হঠাৎ দূর থেকে আলো। এবার শুধুই শান্তি, কোনো ভয় নেই। আজিজ বলল, রাহিম, তুই বেঁচেছ। তুই ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছ। এবার নিজের জীবন ফিরে পেয়েছ। কামরুল হাসল, শেষ পর্যন্ত তুই জিতেছ রাহিম। রাহিম ধীরে ধীরে হাঁটতে লাগল। শরীর ক্লান্ত, চোখে পানি, কিন্তু মন শান্ত। চতুর্থ ধাপ, মানসিক ক্লোজার। রাহিম জানল, ভয় সবসময় তার ভিতরে থাকবে, কিন্তু এবার সে ভয়কে দমন করতে পারে। এটি শুধু একটি লড়াই নয়, জীবনের শিক্ষার অংশ। অন্ধকারের মধ্যেও সে নিজের আলো খুঁজে পেয়েছে। তাবিজ হাতে রাহিম হালকা হেসে বলল, ভয়কে জয় করলেই জীবনের সত্যিকারের শক্তি আসে। রাতের অন্ধকারে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রাহিম নতুন শক্তি এবং নতুন সচেতনতা নিয়ে এগিয়ে গেল। রাহিম নিজেকে রাস্তায় একেবারে একা অনুভব করছিল। রাত গভীর, বাতাস ঠান্ডা, চারপাশ নিঃশব্দ। তাবিজ এখনো তার হাতে শক্তভাবে ধরে আছে। আজিজ ও কামরুল একটু দূরে দাঁড়িয়ে তাকে নিরাপত্তা দিচ্ছে। রাহিম জানত ছায়া শেষ হয়েছে,
কিন্তু পুরোপুরি হারায়নি। এবার লড়াই তার মন ও সাহসের। প্রথম ধাপ, শেষ আবির্ভাব। হঠাৎ হাওয়ায় ফিসফিস, ছায়া চূড়ান্ত রূপে আসে। উঁচু, লম্বা, মুখ অন্ধকার, চোখ লাল। প্রতিটি পদক্ষেপে বাতাস কম্পিত। ছায়া চিৎকার করে বলে, তুই আমার ভেতরে, তুই আমার। রাহিম স্থির থেকে বলল, না, আমি আমার ভেতরে আছি, তুই আর আমার উপর প্রভাব ফেলতে পারবি না। তাবিজে ঝলমল আলো, ছায়া ধীরে ধীরে দুর্বল হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। দ্বিতীয় ধাপ, অভ্যন্তরীণ মুক্তি। রাহিম বুঝল, ছায়া শুধু বাহ্যিক অস্তিত্ব নয়, এটি তার ভেতরের ভয়, যা সবসময় তার সঙ্গে থাকে। তবে এবার সে সেই ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছে। ছায়া অনুপস্থিত, কিন্তু রাহিম শান্ত। হৃদয়ে ভারী হলেও মন স্থির। আজিজ ধীরে বলল, রাহিম, তুমি ভয়কে জয় করেছ, তুমি বেঁচেছ। কামরুল হালকা হেসে বলল, শেষ পর্যন্ত তুই জিতেছিস, এই রাতে সবাই বেঁচেছি। তৃতীয় ধাপ, চূড়ান্ত ক্লোজার। রাস্তায় হঠাৎ দূরের আলো, শুধু শান্তি, কোনো ভয় নেই। রাহিম ধীরে ধীরে হাঁটল, শরীর ক্লান্ত, চোখে পানি, কিন্তু মন শান্ত। তাবিজ হাতে ধরে সে নিজের জীবনের মূল্য বুঝল। ভয়কে জয় করা মানে নিজের শক্তি ও স্বাধীনতা পাওয়া। রাস্তায় অন্ধকারের মাঝে সে নতুন দৃষ্টিতে জীবন দেখল। চতুর্থ ধাপ, নতুন দিনের সূচনা। রাতের অন্ধকার শেষ হল, সূর্য উঠছে, হালকা সোনালি আলো চারপাশে। রাহিম জানল, ভয় সবসময় থাকবে, কিন্তু এবার সে জানে কিভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে। আজিজ ও কামরুল পাশে, হাসি মুখে। ওস্তাদ হাকিমের শিক্ষাগুলো মনে পড়ল। ভয়কে জয় করলেই জীবনের সত্যিকারের শক্তি আসে। রাহিম ধীরে ধীরে এগিয়ে গেল, ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছে। ছায়া হারিয়েছে, কিন্তু তার শিক্ষা ও শক্তি চিরকাল তার সঙ্গে থাকবে।